প্রিয় দর্শক মন্ডলী, সমকালীন বার্তার বিশেষ অনুষ্ঠান সমকালীন সংলাপে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নিয়মিত অনুষ্ঠান সমকালীন সংলাপে আজকের অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মুনতাসির আলী। মুনতাসির ভাই, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। ইতিমধ্যে আপনি শুনতে পেয়েছেন যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন। তো এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া বা আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছিলাম। সমকালীন বার্তার অনুষ্ঠান সমকালীন সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে যারা এই অনুষ্ঠান দেখছেন। আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন তাতে এই মুহূর্তে অনুভূতির চেয়ে দায়বোধ অনেক বেশি কাজ করছে। কারণ দীর্ঘ 9 মাস পরে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছেন সেই প্রজ্ঞাপন জনগণের আদালতে 5ই আগস্ট 2024 চূড়ান্ত হয়েছে। 5ই আগস্ট 2024 জনগণ যখন রিভোল্ট করে, রাষ্ট্রীয় সকল যন্ত্রের বিরুদ্ধে রিভোল্ট করে জনগণ যখন ইত্যাদি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখনই জনতার রায়ে কার্যত আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং রাজনৈতিকভাবে জনগণের কাছে আওয়ামী লীগ ঘৃণিত একটা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দীর্ঘ 9 মাসে তাদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বের জায়গা থেকে যে কাজগুলো করা প্রয়োজন ছিল এগুলো করতে সম্পূর্ণরূপেই ব্যর্থ হয়েছে। তার ব্যর্থতার প্রেক্ষিতে নতুন করে আবার দাবি এসেছে। সেই দাবির প্রেক্ষিতে সরকার যে প্রজ্ঞাপনটা দিয়েছেন সেই প্রজ্ঞাপনের মধ্যে আওয়ামী লীগকে কার্যত রাজনৈতিকভাবে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, এই কথা চূড়ান্তভাবে বলার কোনো অবকাশ বা সুযোগ নেই। ওনারা যে প্রজ্ঞাপন দিয়েছেন যে দল হিসেবে আওয়ামী লীগকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত হাজতবাসে পাঠিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছেন, যা আসলে 5ই আগস্টই হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সরকারের সদিচ্ছার ঘাটতি আছে বলে আমি মনে করি। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার। আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা 4 আগস্ট বিশেষ করে হত্যাযজ্ঞ চালিয়েছে, দীর্ঘ 16 বছর হত্যা, খুন, গুম এবং নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এই কারণে সংস্কারের প্রয়োজন আছে এটা আমি মনে করি না। দেশের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, ফৌজদারি প্যানেল কোড অনুযায়ী তারা যে অপরাধ করেছে, প্রত্যেকটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনি কাঠামোতে নিশ্চিত করা সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে সরকারের সদিচ্ছা প্রয়োজন এবং জনগণের এই রক্তের দাবির সাথে সরকার আরো বেশি একাত্ম হওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে সরকারের দায়িত্বহীনতা অথবা অন্য কোনো কূটকৌশল ভিতরে থাকতেও পারে। তবুও সরকারকে সাধুবাদ জানাই। এখন তারা একটা অন্তর্বর্তী আদেশ দিয়েছেন। আমরা আশা করব আইসিটিতে এটা দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা এবং বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে কাজগুলো সম্পন্ন করার জন্য আমরা সরকারকে অনুরোধ করি। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের বিজয়ের পরপরই কিন্তু আওয়ামী লীগের সকল কার্যক্রম বাংলাদেশে কার্যত নিষিদ্ধই ছিল। তো তারপর আবার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এটা নিষিদ্ধ ঘোষণা করা হলো 9 মাস পরে। যে কাজটা জনতার আদালতে 9 মাস আগেই কার্যকর হয়ে গেছে, সেই কাজটা আবার 9 মাস পরে সেটা ঘোষণার মধ্য দিয়ে হলো। তো আপনার এই ছোট একটা কাজ করতে গেলে আপনার 9 মাস লাগে, তাহলে আপনার টোটাল রাষ্ট্র কাঠামো সংস্কার করতে তো আপনি কি এই অল্প সময়ে তারা কি আসলে পারবে, না এই ড্রামার মধ্য দিয়ে সময়টা অতিবাহিত হবে? আসলে সংস্কারের জন্য সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য অল্প সময়, দীর্ঘ সময় এগুলো বিবেচ্য কোনো বিষয় নয়। সদিচ্ছা হচ্ছে মুখ্য বিষয়। যা সংস্কার ওনারা করতে চান, রাষ্ট্র সংস্কার করতে চান। 54 বছরের একটা রাষ্ট্রকে সংস্কার করার জন্য 54 দিন কিংবা 54 মাস যথেষ্ট নয়। কিন্তু সদিচ্ছা থাকলে একদিনই অনেক কিছু সংস্কার করা সম্ভব। এখানে যারা রাষ্ট্র সংস্কার করতে চান, যারা রাষ্ট্র সংস্কারের জন্য চেয়ারে বসে অক্ষমত কমিশন করে কাজ করছেন, তারা তো এই রাষ্ট্রের বসবাসী অনেকেই করেন না।
সুতরাং রাষ্ট্রের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাষ্ট্রের পলিটিক্যাল পার্টিগুলো। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলোর কনসেন্ট ছাড়া, তাদের ঐকমত্য ছাড়া এই সংস্কার প্রক্রিয়া কতটুকু অগ্রসর হবে। ইতিমধ্যে খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা সংস্কারের দাবি উত্থাপন করেছি, বিএনপি তার দাবি উত্থাপন করেছে, জামাত ইসলামী তার দাবি উত্থাপন করেছে। প্রত্যেকে স্ব জায়গা থেকে সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য কর্মসূচি দিয়ে কাজ করছে। এগুলোর ভিতরে যেগুলো অকমত সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে কাজ করা দরকার। কিন্তু ওনারা সংস্কার সংস্কার এক শব্দ বলে বলে সময় পার করছেন, কার্যত কোনো সংস্কারের পদক্ষেপ নিয়েছেন বা নিচ্ছেন এরকম তো কিছু আমরা দেখছি না। আর যারা এখন অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন, আসলে রাষ্ট্র পরিচালনার বা প্রশাসনিক দায়িত্ব পালনের তেমন কোনো অভিজ্ঞতা নেই। এক ধরনের এনজয় করতেছেন বলে মনে হচ্ছে। জনগণের প্রতি দায়বোধ, কমিটমেন্ট, রাজনৈতিক দলগুলোর প্রতি কমিটমেন্ট এবং তাদেরকে কিভাবে আরো বেশি দেশের কল্যাণে কাজে লাগানো যায়, এগুলোর চেয়ে ইন্টার কনফ্লিক্ট সৃষ্টি করে, অর্থাৎ আভ্যন্তরীণ এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন বলে আমাদের মনে হচ্ছে। আপনি জানেন যে উপদেষ্টা পরিষদের গতকালের মিটিংয়ে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্তভাবে তারা প্রণয়ন করবে এবং একটা সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের প্রশ্ন হলো যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে ইতিমধ্যে 9 মাস চলে গেছে, আরো 30 দিন, দ্যাট মিনস 10 মাস। আপনার প্রতিটা কাজই আপনার এই যেটা আন্দোলনের মাথায় 2 দিনেই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করতে পারলো, কিন্তু যখন আপনি আন্দোলন করেন না তখন আপনি এটাকে 10 মাসে নিয়ে যান। তো বোঝা যাচ্ছে যে আপনার কাজের মধ্যে আন্তরিকতার অভাব। তো এই আন্তরিকতার অভাব নিয়ে ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট বাকি কাজগুলি কিভাবে সম্পন্ন করতে পারবে? আপনার প্রশ্নটা তো যথেষ্ট যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক বটে। এই প্রশ্ন এখন জনগণের ভিতরে তৈরি হয়ে পড়ছে। জনগণ এখন অন্তর্বর্তী সরকারকে প্রথম যে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিল, এখন সেই ভালোবাসা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আর মনে হবে কেন, দূরে সরে যাচ্ছে বলেই তো আন্দোলনে জনগণ রাস্তায় নেমেছে। এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই ঘোষণা, এটা তৈরি করতে তো 9 মাস বা 9.5 মাস সময় লাগার কোনো কথা না, কিন্তু আন্দোলনের প্যাটার্নের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। যারা আন্দোলন করেছে, এই আন্দোলনটা আসলে কোনো বিপ্লবী সরকার গঠন বা বিপ্লবী কোনো রাষ্ট্র গঠনের লক্ষ্যে আন্দোলনটা শুরু হয়নি। আন্দোলনটা শুরু হয়েছে কোটা প্রথা বাতিল করার বিরুদ্ধে। সুতরাং ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে বা ছাত্ররা যে আন্দোলন করেছে, তাদের কাছে কোনো প্রক্লেমেশন এরকম ছিল না যে আমরা রাষ্ট্র সংস্কার করব। তারা শেষ পর্যন্ত 9 দফা দাবিতে আসছে, 9 দফার ভিতরেও এটা ছিল না। কিন্তু একটা পর্যায়ে মানে রক্তস্রোত বা রক্ত সাগর এবং উদ্বেলিত জনতার ঐক্যবদ্ধ অবস্থান 1 দফার দাবিতে তাদেরকে নিয়ে গেছে। সুতরাং যেহেতু দীর্ঘদিন মানে সমাজের সমস্ত কর্নার থেকে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদী জনগণ অপেক্ষা করছিল, জনগণ যখনই সুযোগ পেয়েছে তখন তারা রাস্তায় নেমেছে। সুতরাং সেই নামার কারণেই জাতীয় ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারকে পতন নিশ্চিত করতে পারছে। সুতরাং এই সরকার ক্ষমতায় নেওয়ার মানে ক্ষমতায় দায়িত্ব নেওয়ার পরেই আমি মনে করি প্রথম কাজ ছিল ছাত্র নেতৃবৃন্দকে ডেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করে একটা জুলাই সনদ ঘোষণা করা, যার অক্ষমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে এবং এই সরকার কতদিন থাকবে তারও একটা টাইম ফ্রেম ঠিক করা উচিত। একটা রোডম্যাপের দাবি রাজনৈতিক দলগুলো করে আসছে, কিন্তু এখনো সরকার কিন্তু তার কর্মসূচি ভিত্তিক বা কার্যসূচি ভিত্তিক কোনো রোডম্যাপ ঘোষণা করেনি। মানুষের ভিতরে এক ধরনের প্রহেলিকা প্রচ্ছন্নপূর্ণ একটা কথা আছে যে এরা কতদিন থাকবে। কিন্তু আপনার এই বিষয়টার সাথে আরেকটা বিষয় যে এই তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সংগঠন এবং তার অঙ্গ সংগঠন এবং সকল অপরাধী নেতা কর্মীদেরকে বিচারের কাজ করে দাঁড় করানোর জন্য তারা এই ঘোষণাটা আসলো। কিন্তু আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতা কর্মীদেরকে বিদেশে পার হয়ে যাওয়ার সকল ব্যবস্থা করে দিল এবং সর্বশেষ প্রেসিডেন্ট আব্দুল হামিদকেও চলে যাওয়ার ব্যবস্থা করলো। সকলকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে এখন আপনি আইন সংশোধন করে বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য ঘোষণা দিলেন। ব্যাপারটা আসলে এটা কি একটা জাতির সাথে তামাশার দিকে চলে যাচ্ছে কিনা? আপনি তামাশা বললে তো বলতেই পারেন, কারণ সরকার এই ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না। কারণ
সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব কিন্তু গোপনে জানেন উনি বিআইপি নাম ব্যবহার করেই কিন্তু বিদেশে গেছেন। এবং লাল পাসপোর্টটা এখনো তার বৈধতা আছে কি না? হ্যাঁ, তা এখন তো উনি মানে এই নতুন পাসপোর্ট গ্রহণ করেছেন, সরকারি পাসপোর্ট বাদ দিয়ে সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন, বিআইপি নাম ব্যবহার করেছেন, 3 ঘন্টার অধিক সময় উনি এয়ারপোর্টে ছিলেন। সুতরাং এটা দায়িত্বশীল সংস্থাগুলো না জানার তো কিছু নেই। এখন যারা সবকিছু জানেন তারাই আবার একটা তদন্ত কমিটি গঠন করছে। এখন আওয়ামী লীগের যে সমস্ত মানে লোকরা প্রকাশ্যে ক্রাইমের সাথে জড়িত ছিল, যাদের উস্কানিতে গুলি চালিয়েছে, যাদের প্রত্যক্ষ মদদে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী এদেশে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তাদেরকে বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ করে দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করার সুযোগ দিয়ে 5 তারিখের পরেও আমাদের শেয়ার মার্কেট থেকে 8,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এর দায় কি সরকারকে বহন করতে হবে না? সুতরাং তাদের সদিচ্ছার জায়গায় প্রশ্ন তো থেকেই গেছে, আজও কাজও এই প্রশ্নের একটা মীমাংসা জনগণ করে নেবে। সুতরাং আমি মনে করি যে এখন তারা বলতে পারে এটা তাদের দক্ষতার অভাব, অথবা তারা বুঝতেছে না, অথবা প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে না। যত কথাই বলুন, কিন্তু দায় তো আপনি এড়াতে পারবেন না। সুতরাং আমি মনে করি একটা অনির্বাচিত সরকার কখনোই জনগণের জন্য কখনোই কল্যাণকর বলে বিবেচিত হয় না। তাদের কাজ ছিল একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যেরকম সংস্কার প্রয়োজন, প্রশাসনিক রদবদল করার প্রয়োজন, প্রশাসনের একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন, এবং মানুষের ভোটাধিকার দেয়া এবং জনগণের মতামতের ভিত্তিতে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় গেলে পরে কার্যত জনগণের কাছে জবাবদিহিতা থাকে এবং তারাই প্রকৃতপক্ষে এই বিচারগুলো পর্যায়ক্রমে সামনে টেনে নিতে পারত। কিন্তু এই সরকার কখনোই বিচার করতে পারবে না। আচ্ছা, এই যে আমরা থাইল্যান্ডের সাথে যে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এই বন্দি বিনিময় চুক্তি বলে আমরা কিন্তু আব্দুল হামিদকে বিদেশ থেকে ফেরত আনার দাবিটা কি আপনারা আপনাদের দলীয়ভাবে বা আপনার ব্যক্তিগতভাবে এই দাবিটা করবেন কি? এটা একটা হাস্যকর দাবি ছাড়া আর কিছু হবে না। কারণ আমাদের এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকেন, যখন যারাই ছিলেন, তো কমন একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ভাষা হচ্ছে যে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার বুধের পর থেকে সব স্বরাষ্ট্রমন্ত্রী এরকম বক্তব্য শুনে আসছে, একইভাবে ইন্টারপোল নামটাও শুনে আসছে, কিন্তু ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করে কেউ বাংলাদেশে ফিরে আসছে এমন কোনো দৃষ্টান্ত আমার জানা নাই। যদি কেউ গোপনে ফিরে আসে সেটা ভিন্ন কথা। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন পেছানোর জন্যই আওয়ামী নিষিদ্ধকরণের যে গেমটা খেলা হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? এটা সরকার যতক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে তাদের অবস্থান পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি কেন যে কোনো রাজনৈতিক দল এই সংশয় প্রকাশ করতেই পারে। সর্বশেষ আপনার কাছে একটু জানার বিষয় যে আপনারা জানেন যে আমাদের এই আলোচনার বাইরে একটা যে সাতক্ষীরা এবং কুড়িগ্রাম সীমান্তে ভারতের পক্ষ থেকে অনেক পুশিং হচ্ছে এবং সিলেট সীমান্তে সন্ধ্যার পরে কারফিউ ঘোষণা করা হয় তাদের ভারতীয় অংশে। তো এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ বা প্রতিক্রিয়া জানানো হয় না। তো এই ব্যাপারে আমরা কি আসলে উদ্বেগ না? আমরা তো উদ্বিগ্ন, জাতি হিসেবে, মানুষ হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত রক্ষা এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। কয়েকদিন আগে ছোট ছোট ভিডিও বের হয়েছে যেখানে আমাদের বিজিবি বিএসএফ কে তাড়িয়ে দিয়েছে, বেড়া নির্মাণ করতে বন্ধ করে দিয়েছে, এখন কুশিন রোগে আবার আক্রান্ত হয়েছে। কার্যত আমাদের সীমান্ত পলিসি এবং আমাদের কূটনৈতিক কৌশল এই ক্ষেত্রে আরো বেশি দৃঢ়তার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই ক্ষেত্রে সরকার তার সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরো সতর্ক করা দরকার। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির মালিক এদেশের জনগণ, সুতরাং এটা সুরক্ষার দায়িত্ব সরকারের। সুতরাং সরকারই এখানে দায়িত্বশীল আচরণ করতে হবে। এটা আমাদের দেশের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র, যদিও আপনি প্রসঙ্গে অবতারণ করেন নাই, প্রসঙ্গটা আনেন নাই, কিন্তু একই সাথে এটা হিউম্যানিটি করিডোর যেটা, এটাও দেশের জন্য একটা অশনি সংকেত। সুতরাং কুশিন এবং এই যে সীমান্তে এগুলোর সাথে হিউম্যানিটি করিডোর যেটা, এটা একটা বাস্তবতা। এখন আমাদের এই অন্তর্বর্তী সরকার একদম স্ট্র্যাটেজি করে 1,80,000 রোহিঙ্গা যেখানে মিয়ানমার ফিরে যাওয়ার কথা, আর নতুন করে 1 লাখ ঢুকে গেছে, ফিরে তো যায় নাই 1 লাখ, 1,000ও ফিরে যায় নাই, উল্টা আরো 1 লক্ষ ঢুকে গেছে। এই জবাব কি ডক্টর ইউনূস সাহেবের সরকারের দিতে হবে না?
আজও কালও দিতে হবে। ওনার নামে 100টা মামলা ছিল, উনি একজন ফেরারি আসামি ছিলেন, ওনার সব মামলা এক আদেশে প্রত্যাহার হয়ে গেছে। আগের যিনি প্রাইম মিনিস্টার ছিল তার উপরেও 100 মামলা ছিল, সবগুলো প্রত্যাহার করে উনি প্রাইম মিনিস্টার হলেন। একই কায়দায় তো ডক্টর ইউনূসও প্রধান উপদেষ্টা হলেন। কিন্তু হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে যেহেতুগুলো মামলা হয়েছে এখনো তো সেগুলো প্রত্যাহার হয়নি। উপরন্তু এখনো যারা জুলাই এই গণহত্যাতে শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের নামে মামলা হচ্ছে, এরপরে এসআই ক্লোজ হচ্ছে। এগুলোর অর্থটা কি? এগুলোর অর্থই হচ্ছে যে প্রশাসনিক শৃঙ্খলা ওনারা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন, আর জনগণের আস্থা অর্জনের জন্য ওনারা ধীরে ধীরে মানে ক্ষয়ের ভিতরে চলে গেছে। বাংলাদেশ ভালো থাকুক, ওনারা ভালো করুক, এটাই আমরা চাই। ওনাদের বিরুদ্ধে আন্দোলন করা এটা দুর্ভাগ্য। আমরা চাই ওনারা দেশের জনগণের পালস বুঝুক এবং দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক, এটাই প্রত্যাশা। ধন্যবাদ মুনতাসির আলী ভাই, আজকের আমাদের এই সমকালীন সংলাপ অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আগামী কোনো সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।